আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ফের মুখোমুখি ভারত চীনের সেনারা। ইরানের দুই শিল্প প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা। অন্তর্ভুক্তিমূলক সরকারে আপত্তি নেই তালেবানের, তবে নির্বাচন নয়। মারা গেছেন ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান। ডব্লিউএইচও FDA অনুমোদিত টিকা নিলে যাওয়া যাবে যুক্তরাষ্ট্রে। এবার মার্কিন দূতাবাসের 3 কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনল রাশিয়া। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে হামাসের শর্ত। সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। এবং সর্বশেষ থাকছে মেশিনগান হাতে ছুটির আমেজে তালেবান। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ফের উত্তপ্ত চীন ভারত সীমান্ত, আবারও সংঘর্ষে জড়ালো দুই দেশের সেনারা। ভারতের অরুণাচল প্রদেশে বিতর্কিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর তাওয়াং সেক্টরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের অসংখ্য সেনা। গত সপ্তাহে ঘটে সংঘর্ষের ঘটনা, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কয়েকদিন আগে চীনা সেনারা ভারতের উত্তরখণ্ডেও সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। পরে ভারতীয় সেনা সেই স্থানে যাওয়ার কিছু আগে অনুপ্রবেশকারী চীনা সেনা ভারতীয় ভূখণ্ড ত্যাগ করে। খবরে বলা হয়, গত সপ্তাহে প্রায় 200 চীনা সেনাকে আটকে দেয় ভারতীয় সেনারা। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে চলে এসেছিল চীনা লাল ফৌজ, তখনই ভারতীয় সেনারা তাদের আটকে দেয়। কয়েক ঘন্টা দুদেশের সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল। এক পর্যায়ে দুই তরফের কমান্ডারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়, তবে এই ঘটনায় কোনো পক্ষের কোনো ক্ষতি হয়নি। এই মুহূর্তে এই অঞ্চলে পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে গত বছর সীমান্ত বিবাদের জেরে পূর্ব লাদাখে সংঘর্ষে জড়িয়েছিল ভারত এবং চীন। সেই ঘটনায় ভারতীয় সেনার প্রায় 20 জন সেনাকর্মী মারা গিয়েছিল। চীনা সেনারও প্রায় 40 জনের হতাহত হওয়ার খবর মিলেছিল। সেই সংঘর্ষের পর থেকেই ভারত সংলগ্ন বিভিন্ন সীমান্ত সেক্টরে শক্তি বাড়ায় চীন। লাদাখে সেনা প্রত্যাহারের কথা বলা হলেও বিভিন্ন অজুহাতে সেখানেও সেনা মোতায়েন বাড়িয়েছে বেইজিং। সঙ্গে রয়েছে অত্যাধুনিক অস্ত্র সম্ভার। তবে যুদ্ধ সংঘাত নয়, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান খুঁজছে নয়াদিল্লি। শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে দুদেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে এটা হবে উভয় পক্ষের 13তম বৈঠক। তবে এই বৈঠকের সফলতা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এর আগে 12 বার বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। সীমান্তে সেনা উপস্থিতিকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বারবার দুপক্ষের মধ্যে বৈঠক হলেও এ বিষয়ে এখনও কোনো সমাধান মেলেনি। প্যাগং থেকে চীন তাদের সেনা সদস্যদেরকে সরিয়ে নিলেও এখনও লাদাখের বহু জায়গায় ঘাঁটি রয়েছে দেশটির সামরিক বাহিনীর। ভারতের সীমান্তবর্তী এলাকায় চীনের টহলদারিও চলছে। সীমান্ত এলাকায় সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে চলতি আগস্টে 12তম বৈঠকে নয়াদিল্লি এবং বেইজিং বসে। কমান্ডার পর্যায়ে প্রায় 9 ঘন্টা ধরে আলোচনা হলেও ইতিবাচক কোনো ফল আসেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 2টি শিল্প প্রতিষ্ঠানের ওপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলছে, ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন আসেনি। আমেরিকা আরও বলেছে, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। গত শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের মামুদ শিল্পী গোষ্ঠী এবং মামুদ ডিজেল কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করা হচ্ছিল তার আওতায় ইরানের এসব কোম্পানির ওপর 2020 সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রকৃতপক্ষে আমেরিকা তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। সে সময় ইরান পরমাণু সমঝোতা নিয়ে কোনো আলোচনা করেনি এবং মধ্যপ্রাচ্যে ইরানের বেড়ে চলা প্রভাবও কমাতে পারেনি। আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের আপত্তি নেই তালেবানের। এরই মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে নারীদেরও যুক্ত করা হবে।
তবে নির্বাচন ভিত্তিক সরকার জনগণ কখনো মেনে নেবেন না। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর আগামী শনি এবং রোববার প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় আলোচনা শুরুর প্রাক্কালে অন্তর্ভুক্তিমূলক সরকার এবং নির্বাচন নিয়ে নিজ দলের অবস্থান স্পষ্ট করলেন সুহাইল শাহিন। 2021 সালের 15 আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলে প্রবেশ করে তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফগানিস্তান ছাড়ে মার্কিন বাহিনী। 20 বছর পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বার্তা সংস্থা এপিকে বলছেন, আলোচনায় 2020 সালে স্বাক্ষরিত তালেবান ওয়াশিংটন শান্তি চুক্তি পুনর্বিবেচনা হবে। ওই চুক্তি মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের পথ সুগম করে। ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বানিজদর 88 বছর বয়সে প্যারিসের একটি হাসপাতালে মারা গেছেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসে মারা যান বলে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRN এর প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক ইরানি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে IRN বলছে, দীর্ঘ অসুস্থতার পর আবুল হাসান বানিজদর শনিবার দক্ষিণ পূর্ব প্যারিসের সালপেট্রিয়ার হাসপাতালে মারা গেছে। 1979 সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানিজদর। পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি, হয়ে ওঠেন স্বৈরতান্ত্রিক সরকারের কঠোর সমালোচক। তার পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্যারিসের একটি হাসপাতালে 9 অক্টোবর মারা গেছেন বানিজদর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, তবে এই বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই নির্দেশনা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত করোনার টিকা নেওয়া থাকলে যুক্তরাষ্ট্রের ভ্রমণ করা যাবে। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র CDC কথা জানিয়েছে। এর আগে গত 20 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানায়, আসছে নভেম্বর থেকে করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে 33 দেশের নাগরিকদের জন্য আকাশপথে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ওই তালিকায় ছিল চীন, ভারত, ব্রাজিল সহ ইউরোপের বেশিরভাগ দেশ। তবে করোনার কোনো টিকার পূর্ণ ডোজ নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মিলবে তা সে সময় জানানো হয়নি। নতুন নির্দেশনা অনুযায়ী 6টি প্রতিষ্ঠানের টিকা নেওয়া থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে বলে CDCর এক মুখপাত্র শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA এবং WHO ওই টিকাগুলোর অনুমোদন দিয়েছে। তবে 6 প্রতিষ্ঠানের নাম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়নি। শুক্রবারের CDC জানিয়েছে, কোন টিকা নিলে বিদেশি পর্যটকরা যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি পাবেন চলতি সপ্তাহের শুরুতে তা এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এতে তারা পদ্ধতিগত সব প্রস্তুতি নিতে পারবে। বাকি নির্দেশনা এবং তথ্য তাদের পরবর্তী সময়ে জানানো হবে। এদিকে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সন্তোষজনক বলে উল্লেখ করেছে আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক জোট এয়ারলাইন্স ফর আমেরিকা। আগে থেকে WHO অনুমোদিত টিকাগুলো যুক্তরাষ্ট্রের ভ্রমণের ক্ষেত্রে গ্রহণের জন্য মার্কিন প্রশাসনকে চাপ দিয়ে আসছিল বিভিন্ন দেশ। মস্কোয় মার্কিন দূতাবাসের 3 কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের দায়মুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন দূতাবাসের ওই 3 কর্মী এক রুশ নাগরিকের ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, আমেরিকা যদি এই 3 কর্মীর ওপর থেকে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার না করে তাহলে তাদেরকে দ্রুত রাশিয়া থেকে চলে যেতে হবে। ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী মার্কিন দূতাবাসের ওই 3 কর্মীর মস্কোর একটি বার থেকে এক রুশ নাগরিকের ব্যাগ হতে অ্যালকোহল চুরি করেছেন। মস্কো পুলিশ জানিয়েছে, মার্কিন দূতাবাসের ওই 3 কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং তারা মেরিন কোরের সদস্য, যাদের বয়স 21 থেকে 26 বছরের মধ্যে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত 18 সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটে এবং রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখেছে যে চুরি যাওয়া পণ্যের মূল্য $200 সামান্য কিছু বেশি।
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে শর্ত দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মিশরের মধ্যস্থতায় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে হামাসের সংক্রান্ত মতবিনিময় হয়েছে বলে জানিয়েছেন আল মায়াদিন টিভি চ্যানেল। হামাস বলছে, গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ইসরায়েলের কোনো গাড়ি বা সরঞ্জাম প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনি কৃষকদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধ করতে হবে এবং গাজার সীমান্তবর্তী এলাকায় ফিলিস্তিনিদের অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে। গাজা ইসরায়েলের সর্বশেষ নৃশংস হামলার সময় ফিলিস্তিনিদের বিরচিত প্রতিরোধের কারণে দখলদারেরা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। সে সময় যে যুদ্ধবিরতি হয়েছিল তা দীর্ঘমেয়াদে বহাল রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে মিশরের মধ্যস্থতায় আলোচনা চলছে। গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলা 12 দিনের যুদ্ধ নামে পরিচিতি পেয়েছে। সে সময় ফিলিস্তিনিরা সর্বত্র যে সংগ্রাম চালায় সেটাকে সোর্ড অব কুদস অভিযান নামে অভিহিত করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক কৌশলগত। এ সম্পর্ক আরও জোরদার হবে। তিনি শনিবার দামেস্কে পৌঁছেই একথা বলেছেন। আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে সব ক্ষেত্রেই সহযোগিতা জোরদারের চেষ্টা করা হবে। তিনি বলেছেন, সিরিয়া এখন উন্নয়ন অগ্রগতি হচ্ছে। ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সময় যেমন সিরিয়ার জনগণ এবং সরকারের পাশে ছিল, তেমনি এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এ সময় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, পরমাণু ইস্যুতে ইরানের অবস্থানের প্রতি সিরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। আমেরিকা ইরানের পরমাণু ইস্যু সহ আঞ্চলিক নানা বিষয়ে যেসব অপচেষ্টা চালাচ্ছে, দামেস্ক তার নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আজ সিরিয়া সফর করেছেন। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। ইরান এবং সিরিয়ার মধ্যে অতীত থেকে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আইএস তথা সন্ত্রাসবাদ মোকাবেলায় সিরিয়াকে সার্বিক সহযোগিতা করছে ইরান। কাবুলের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, সেখানে শতাধিক সহযোদ্ধাদের নিয়ে ছুটি কাটাতে গেছেন তালেবান সদস্য হামিদি। অবশ্য ছুটি কাটাতে গেলেও অস্ত্র সঙ্গে নিতে ভোলেননি তারা। মেশিনগান হাতে অনায়াসেই বিনোদন পার্কের ভেতর ঘোরাঘুরি করতে দেখা গেছে তাদের। গত আগস্টে ক্ষমতা দখলের আগের দীর্ঘদিনের সংঘাত এবং ক্ষমতা দখলের পর দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করে ব্যস্ত সময় কেটেছে তালেবানের। তাই রাজধানী কাবুলের ঘাড়ঘা জলাশয়ের উপকূলে শুক্রবারের ওই ভ্রমণ ছিল তালেবানের জন্য বেশ স্বস্তির। এ ব্যাপারে ময়দান ওয়ারদাক প্রদেশ থেকে আসা তালেবান যোদ্ধা হামিদি জানিয়েছেন, কাবুলে এসে প্রথমবারের মতো কারঘা সফর আমার খুব ভালো লেগেছে। এখানকার সবাই আমাকে এবং আমার সঙ্গীদের ভ্রাতৃত্বপূর্ণভাবে স্বাগত জানিয়েছে। ওই বিনোদন কেন্দ্র ভারী অস্ত্রসজ্জে সজ্জিত তালেবান যোদ্ধারা দোকান থেকে চা এবং হালকা খাবার কিনেছেন। অনেক তালেবান সদস্যকে বিনোদন পার্কের জলদস্যু জাহাজ এবং উড়ন্ত চেয়ার ক্যারোসের বিভিন্ন রাইডে ওঠার লাইনে দাঁড়াতে দেখা গেছে। আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা থেকে আসা তরুণ যোদ্ধাদের অনেকেই গত আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো রাজধানী কাবুলে পা রেখেছে। দেশের বিভিন্ন স্থানে নিজেদের দায়িত্বে ফিরে যাওয়ার আগেই রাজধানীর এই বিনোদন কেন্দ্র ঘুরে দেখতে চেয়েছিলেন তারা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।